ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি। ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয় বললেন জামাতে আমির। হঠকারিতা, ফ্যাসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি না। লিটারে 1 টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন 105 টাকা, রাত 12টা থেকে কার্যকর। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ফের সড়কে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। মহাখালী গুলশান সড়কে যান চলাচল ব্যাহত, যানজটে নগরবাসী। বিশ্ব ইজতেমায় জিকির আজকারে মশগুল মুসল্লিরা। জুমার নামাজে লাখো মানুষের অংশগ্রহণ, আল্লাহর সন্তুষ্টি কামনা। ইজতেমা জড়ো হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় কিভাবে বেশি খরচ হইতে পারে। 2 ভাগ বিভক্ত হওয়াতে লোকজন খুব শান্তিতে, এইবারের মতো শান্তিতে আর কোনোবার আমরা আসছি না। পর্দা নামলো আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শেষ দিন উপচে পড়া ভিড়। ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর তাগিদ বাণিজ্য উপদেষ্টা। এই সুযোগে আমি ব্যবসায়ীদেরকে জানাতে চাই যে আপনারা নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে, এফিসিয়েন্সি বৃদ্ধি করার ক্ষেত্রে সার্বিকভাবে মনোযোগী হন। এবং রাত পোহালেই পর্দা উঠছে অমর একুশে বইমেলার। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। বসছে 738 স্টল, কড়া নিরাপত্তা। দেখছিলেন একেএস টিএমটিভার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে জনগণের ভোটের মাধ্যমে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের লিয়াজু কমিটির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের বৈঠক শেষে কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে বেশি সময় লাগার কথা না। বলেন, পূর্বের ন্যায় যে কোনো আন্দোলনে বিএনপির সঙ্গে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে আর্থ সামাজিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে সমমনা 12 দলীয় জোটের সঙ্গে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। যুগপৎ আন্দোলন যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা একসাথে করতে পারি। আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি না। এদিকে হঠকারিতা ও ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে জামাতে ইসলামী মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি ও সাবেক এমপি হাফেজ আসমা খাতুনের স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জামাতে আমির বলেন, বিগত শাসন আমলে জামাতে ইসলামীর ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল। জাতির এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। কেউ যেন একই পথে ভবিষ্যতে পা না বাড়ায়। বিগত সরকারের সময়ে পরিস্থিতির ভয়াবহতা উল্লেখ করে তিনি বলেন, অনেকেই নিজের মা বাবার জানাজার নামাজেও অংশ নিতে পারেননি। যে ফ্যাসিবাদী আমল বাংলাদেশের মানুষের জন্য দুঃস্বপ্ন ছিল, তা যেন আর কখনো কাউকে প্রত্যক্ষ করতে না হয়, এজন্য কাজ করবেন তারা। ফ্যাসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। এই শহরে থেকেও তারা জানাজাটায় শরিক হতে পারলাম না। কেন পারলাম না আপনারা জানেন। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে, একই পথে আর যেন কেউ পা না বাড়ায়। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে বিভাগীয় শহর সহ বিভিন্ন জেলায় গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। মিছিল শেষে সমাবেশে মিলিত হয় তারা। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন নেতাকর্মীরা। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মুকাররম মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে ছাত্র শিবির।
মিছিল শেষে শাহবাগে জমায়েত হয়ে বক্তব্য রাখেন শিবির নেতারা। এ সময় তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন। আমরা দেখছি যে খুনিরা মাত্র কয়েক মাস আগে চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, পুরো পৃথিবী যার সাক্ষী হয়েছে, তাদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই। খুনি হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। একই দাবিতে রাজশাহীতেও গণমিছিল করে সংগঠনটি। তারা আওয়ামী লীগ ছাত্রলীগের বিচারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি জানান। জুমার নামাজের পর সিলেটে বন্দর কোর্ট পয়েন্ট থেকে গণমিছিল বের করে ছাত্র শিবির। মিছিলটি শহর ঘুরে চৌহাট্টা পয়েন্টে পথসমাবেশে মিলিত হয়। শেখ মুজিবুর রহমানের মোরালকে আমরা অপসারণের দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশ করেছিল। দুপুরে বগুড়া শহরের কলোনি এলাকা থেকে শিবিরের গণমিছিল শুরু হয়ে শেষ হয় সাতমাথা এলাকায়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা নেতারা। তারা ইসলামী আন্দোলনকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার জন্য আমাদের নেতাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়েছে, আজকে তাদের নেতারা পালিয়ে গেছে। জুমার নামাজের পর বরিশালে গির্জা মহল্লা রোডের জামে কসাই মসজিদের সামনে থেকে মিছিল বের করে ছাত্র শিবির। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম। এর মধ্যে ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা বাড়িয়ে 105 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোল ও অকটেনের দামও বাড়ানো হয়েছে 1 টাকা। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ডিজেলের দাম প্রতি লিটার 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা ও কেরোসিন 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা পুনর্নির্ধারণ করা হয়। এছাড়া পেট্রোল ও অকটেনের দামও বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 122 টাকা ও 126 টাকা। আজ রাত থেকে এ দাম কার্যকর হবে। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ 7 দফা দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থীরা গণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন। আরও জানাচ্ছেন, সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সড়ক অবরোধ করে কলেজটির আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে গুলশান মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এনআই নাহিদের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন নাফিয়া ফারজানা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মঙ্গলবার থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে শাটডাউন তিতুমির কর্মসূচি পালন করে আসছে কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে শুক্রবার সকাল থেকে রাজধানীর মহাখালীর তিতুমির কলেজের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। জুমার নামাজের সময় সড়কেই সালাত আদায় করেন আন্দোলনকারীরা। এরপর থেকে পুরোপুরি বন্ধ করে দেয়া হয় সড়ক। এ সময় সরকারি তিতুমির কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। গতকালকে প্রশাসনের একজন কর্মকর্তা এসেছেন, যুগ্ম সচিব, তিনি হচ্ছেন। আসার পরে আমরা মনে করেছিলাম যে তিনি একটা আশ্বাস দিবেন আমাদেরকে ভালো একটা, কিন্তু তিনি সেটা দিতে পারেননি। শিক্ষার্থীদের অসুস্থ অবস্থায় না দেখতে চান, আমাদের রাস্তায় দেখতে না চান, এই জন দুর্ভোগ না দেখতে চান, তাহলে অতি দ্রুত তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। আন্দোলনে মহাখালী গুলশান বাড্ডা লিংক রোড শিক্ষার্থীরা অবরোধ করায় উভয় পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আসছি গুলশানিয়াকে যাবো, একটা জরুরি কাজের জন্য আসছি। এখন আসার পথে যেরকম একটা বাধা, বয়স্ক লোক, এই আমার যাত্রী বন্ধু যা রিকোয়েস্ট করছে রুগীটা আমি একটু মেডিকেলে যাব, ওনারা দিলই না। এটা একটা সমাধান তো দিবে সরকার, আজ দেব কাল দেব, কবে দিবে? আমরা তো অনেক কষ্টে আছি। অন্তর্বর্তী সরকার দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে, এই আশা শিক্ষার্থীদের। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। টঙ্গীর তুরাগ পাড়ে দেশের সবচেয়ে বড় জুম্মার নামাজে লাখো মুসল্লির ঢল নামে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জুমায় ইমামতি করেন মাওলানা জুবায়ের। 3 পর্বের ইজতেমার প্রথম ধাপে অংশ নিয়েছেন বাংলাদেশ সহ বিশ্বের 72টি দেশ থেকে আসা মুসল্লিরা। আল্লাহর সন্তুষ্টির কামনায় জিকির আজকারে মশগুল রয়েছেন তারা। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট, জানাচ্ছেন ফাহিম ইউসুফ। টঙ্গীর তুরাগপাড়ে বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল।
শুক্রবার ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লির উপস্থিতিতে আদায় হয় দেশের সবচেয়ে বড় জুম্মার নামাজ। নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জুবায়ের। সকাল থেকেই জুম্মার নামাজ আদায়ে বিশ্ব ইজতেমা ময়দানে আসতে শুরু করেন দূর দূরান্তের মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। আসলে আমল কিভাবে করা লাগবে, জাইনে শুনে তো করা লাগবে, না জাইনে তো করা যাবে না। এইসব বিষয় আলোচনা হয়েছে আজকে। আর বেশি আমাদেরই হলো ইজতেমা জড়ো হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় কিভাবে বেশি খরচ হইতে পারে, বেশি বের হইতে পারে। আজকে এরকম অবস্থা শুরু হয়েছে, একজন আরেকজনের ভিতরে হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেছে। এই সব দূর করার জন্য সকলে চেষ্টা করা, মুরব্বিদের দিচ্ছে যে একে অপরের ভিতরে যাতে শান্তি আসে। আমরা দুনিয়াতে চলাফেরা করি, আমাদের পরবর্তীকাল জীবন যে আমরা কিভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করব এবং আখিরাতের বিষয়ে আমাদের সব নসিহত করা হয়েছে। এদিন ইজতেমা ময়দানে আব্দুল কুদ্দুস গাজী নামে এক মুসল্লির মৃত্যু হয়। সকাল 10টার দিকে অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মাওলানা জুবায়ের পন্থীরা এবারের ইজতেমা 2 পর্বে ভাগ করায় প্রথম পর্বে অংশ নিয়েছে 41 জেলা ও পরবর্তী ধাপে অংশ নেবে 22টি জেলা। এতে বেশ স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা। 2 ভাগ বিভক্ত হওয়াতে লোকজন খুব শান্তিতে, এইবারের মতো শান্তিতে আর কোনোবার আমরা আসছি না। আমরা আসলাম যেন এই মুরব্বীদের বয়ান শুনে আমরা যেন আমরা নিজের সফলতা অর্জন করতে পারি, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করতে পারি এবং আল্লাহর দরবারে আমরা হাজির হতে জান্নাত পাই, হলো মেইন উদ্দেশ্য। এদিকে বিগত কয়েক বছরের মতো এবারও ইজতেমা ময়দানে ফিলিস্তিনি মুসলমানদের জন্য সাহায্য তুলছে বেশ কয়েকটি সেবাদানকারী সংগঠন। এ পর্বে দেশীয় মুসল্লি ছাড়াও 72টি দেশের 2150 জন মুসল্লি ময়দানে উপস্থিত হয়েছেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। সামনের বর্ষাতেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না চট্টগ্রাম নগরবাসীর। শুক্রবার জলাবদ্ধতা নিরসনে খাল নালা খনন ও পরিচ্ছন্নতা প্রকল্প পরিদর্শন শেষে এমন আশঙ্কার কথা জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি বলেন, চট্টগ্রামে খাল খননের নামে বিপুল অর্থ, অনিয়ম, দুর্নীতি ও লুটপাট হয়েছে। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রকল্পের জন্য 21টি খাল পরিষ্কারের জন্য এবার 10 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, বিগত সরকারের লুটপাটের কারণে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় সুফল পাচ্ছে না নগরবাসী। আমরা মনে করি যে আমরা সবাই মিলে সমন্বিতভাবে এই কাজগুলো যদি করতে পারি, জলাবদ্ধতার হাত থেকে চট্টগ্রামবাসীকে আমরা রেহাই দিতে পারবো বলে আমরা আশা করছি। এইবারের বর্ষায় আমরা যতদূর পানি বদ্ধতা কমিয়ে আনতে পারি, যতদূর জলাবদ্ধতা কমিয়ে আনতে পারি, সেটার মধ্যে দিয়ে আমরা আগামী বর্ষার আগে যেন এটা একদম চলে যাওয়ার মতন অবস্থা হয়, এই বর্ষার পরের বর্ষার আগে সেই জায়গায় আমরা নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। কিন্তু এই বর্ষাটা যেন আগের কোনো অবস্থার কাছাকাছি না থাকে, যেন তার থেকে অনেক পানিবদ্ধতা, জলাবদ্ধতা যেটাই বলেন সেটা যেন অনেক কম হয়, সেটার জন্য চেষ্টা করছি। দেশের কয়েক জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 15 জন। শুক্রবার সকালে রংপুরে আলাদা 3টি দুর্ঘটনায় 5 জন নিহত এবং 11 জন আহত হন। সিরাজগঞ্জে মারা গেছেন 3 জন। কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া ও চাঁদপুর সড়কে প্রাণ গেছে 7 জনের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঘন কুয়াশায় রংপুরে আলাদা 3 সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু ও 11 জন আহত হয়েছেন। শুক্রবার ভোর 6টা থেকে সকাল 9টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকাল 8:30টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি নাইট কোচ ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী 3 চাকার মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। আর নগরীর নজিরহাট এলাকায় বাসের ধাক্কায় এক পথচারী ও বরদরগা বাজারে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাসের ধাক্কায় 1 জন নিহত হয়েছেন। নিহত ও আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওনার আজকে মিটিং ছিল রংপুরে। সকালে আসার পথে উনি সিএনজিতে করে আসছিলেন। রংপুর 7 মাথায় ঢাকা থেকে আগত বাস এবং সিএনজির সংঘর্ষে উনি ঘটনাস্থলে মারা যান। কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন।
পুলিশ জানায় সকালে একটি সিএনজি কুষ্টিয়া থেকে ঘোড়ামারা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী পাথর বোঝাই 10 টাকার ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক সহ তানিয়া খাতুন নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত 3 জনকে কুষ্টিয়ার 250 শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। টাঙ্গাইলের কালীহাতিতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় শুক্রবার ভোরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মোটরসাইকেলটি মহাসড়কের পুংলি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই রাকিব নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ময়মনসিংহের শিগারকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় 2, বগুড়ায় 2 ট্রাকের সংঘর্ষে 1 এবং চাঁদপুরে মোটরসাইকেলের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। রাত 10টায় পর্দা নামে মেলার 29তম আসরের সমাপনী দিনে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। শেষ সময়ে বাই ওয়ান গেট ওয়ান কিংবা বিশাল মূল্য ছাড়ে ক্রেতাদের ধুম পড়ে বিভিন্ন স্টলে। সমাপনী অনুষ্ঠানে এলডিসি গ্রাজুয়েশনের পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় দেশের ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিস্তারিত সাদ আহমেদের রিপোর্টে। মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন ছিল শুক্রবার। একদিকে মেলার শেষ দিন, অন্যদিকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এদিন পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এদিন সকাল থেকে মেলায় ক্রেতাদের আনাগোনা শুরু হয়। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা। দুপুরের পর তিল ধারণের ঠাঁই ছিল না মেলা প্রাঙ্গণে। বিশেষ করে গৃহস্থালির নানা পণ্য, খাবার, ইলেকট্রনিক্স, ক্রোকারেজ সহ সব পণ্যে নানা অফার থাকায় সেখান থেকে কিছু না কিছু কিনে বাড়ি ফিরেন দর্শনার্থীরা। একটা ফিল হচ্ছে যে আগে কেন আরো আসলাম না, বা মেলাটা কেন আর কিছু সময় তারা টেনরটা একটু বাড়িয়ে দিত। উৎসব মুখর লাগছে, আমরা অনেক কিছু কিনছি, অনেক দেশের স্টল ঘুরে দেখছি, এতে একটা ভিন্ন ফিলিংস হইতেছে আমাদের। এদিকে মেলার শেষ দিনে বিভিন্ন পণ্যে 20 থেকে 30% পর্যন্ত ছাড় দেয় স্টলগুলো। খুবই ভালো লাগছে, আমার ফ্যামিলি নিয়ে আসছি, আমি বাচ্চা নিয়ে আসছি, ওয়াইফ নিয়ে আসছি ঘুরতে, খুবই ভালো লাগতেছে। আমরা আসছি সেই সুদূর কোনাবাড়ি থেকে। আজকে শুক্রবার, এর জন্য সব মিলিয়ে আগে সবারই অফিস বন্ধ, তো এর জন্য আগে সব মিলিয়ে আমার মনে হয় আজকে একটু টাফ মোমেন্ট। তবে বিক্রেতারা বলছেন মেলার শেষের দিকে বেচাকেনা বাড়লেও খুব একটা লাভের মুখ দেখেননি তারা। এজন্য মেলার সময় বাড়ানোর দাবি জানালেও তাতে সায় দেয়নি কর্তৃপক্ষ। বেচাকেনার অবস্থা যেভাবে আছে এইভাবে হইলে বাণিজ্য মেলা কেউ আইসা দোকানদারি করার মতন অবস্থা নাই। শেষ দিন হিসেবে মানুষ ঘুরতেছে ভাই, বেচাকেনা নাই। গেল 1 জানুয়ারি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন। মাসব্যাপী আয়োজন শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করেন। এবছর আপনারা জানেন যে আমরা প্রচুর ডিজিটাল টেকনোলজি ব্যবহার করেছি ইন টার্মস অফ আমাদের মেলার বরাদ্দের ক্ষেত্রে, আমরা যাতায়াতের ক্ষেত্রে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগামী মেলায় আপনাদের অভিজ্ঞতা এর থেকে ভালো হবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। রাত পোহালেই পর্দা উঠবে অমর একুশে বইমেলার। শেষ মুহূর্তে প্রস্তুত বইমেলা প্রাঙ্গণ। অমর একুশে বইমেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সক্রিয় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বইমেলার প্রস্তুতি নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। রাত পোহালেই বই উৎসব। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ সহ অসংখ্য সৃজনশীল ও মননশীল বইয়ের সম্ভার নিয়ে শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। শনিবার থেকে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এবারের বইমেলায় মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। আমাদের সংগ্রহে আছে পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়, নীলদর্পণ দীনবন্ধু মিত্র, কাদো নদী কাদো শহীদ অলিউল্লাহ আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। বই ছাপতে ব্যস্ত প্রেসগুলো। মেলার অন্যতম আকর্ষণ নন্দিত কথা সাহিত্যিকদের নতুন বইয়ের বার্তা জানালেন এ প্রকাশকরা। সম্প্রতি বেশ কিছু
তরুণরা ভালো লিখছেন, এবং তারা তাদের নিজস্ব পাঠক তারা তৈরি করেছে। বিশেষ করে আমাকে সাদাত হোসাইনের কথা বলতেই হয়। তাকে ঘিরে কিন্তু বইমেলায় একটা ভিড় হয়, তার অটোগ্রাফের জন্য একটা লাইন হয়। এদিকে শুক্রবার সকালে অমর একুশে বইমেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি জানান, সিসিটিভির মাধ্যমে সমগ্র বইমেলা পর্যবেক্ষণ করা হবে, থাকবে সর্বক্ষণ পুলিশ। বইমেলায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব, সিটি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। সবার অংশগ্রহণে উৎসব মুখর হয়ে উঠবে বইমেলা, আশা আয়োজকদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে বলছিলাম তিতুমির কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রসঙ্গে, এবং এই ব্যাপারে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেছে কিনা এবং এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন। ইশরাত, আমি এই মুহূর্তে আছি রাজধানী সরকারি তিতুমির কলেজের সামনে। আপনি জানেন গত বুধবার 5:30টার দিকে কিন্তু এই কলেজটিকে বিশ্ববিদ্যালয়ের ঘোষণার দাবিতে তারা অনশনে বসেন কয়েকজন শিক্ষার্থী। তার পরদিন বৃহস্পতিবার কিন্তু তারা রাজধানীর যে মহাখালী গুলশান যে সড়কটি আছে তিতুমির কলেজের সামনে, সেখানে কিন্তু অবস্থান নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে এখন পর্যন্ত সেই সড়কটিদের মধ্যে তারা অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা নানান স্লোগান দিচ্ছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি, অনশনে বসা কয়েকজন শিক্ষার্থী ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা কিছুটা খারাপ, তারা দুজন হসপিটালে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। এর আগে আপনি জানেন গত বৃহস্পতিবার কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব কিন্তু তাদের সাথে কথা বলতে এসেছেন, তাদেরকে আশ্বস্ত করেছেন এবং তাদেরকে আন্দোলন থেকে সরে আসার জন্য অনুরোধ করেছেন। কিন্তু তারা আসলে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ঘোষণা ছাড়া তারা আসলে সেই জায়গা থেকে আসলে সরে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন এবং এখন পর্যন্ত তারা সেই সড়কে অবস্থান নিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত সেই তারা আসলে সড়কে অবস্থান নিয়ে তিতুমির কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ের ঘোষণার দাবিতে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। তো এই সাথে এই ছিল আমার কাছে এই মুহূর্তে সরকারি তিতুমির কলেজের সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন।